এখনো কি একই? ইয়েস ম্যাম, এখন ঠিক হয়েছে। এখন আসছে, চেঞ্জ হচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। ওকে, সো তাহলে যেটা বলছিলাম যে ফাইনার দ্য সিমেন্ট দ্য হায়ার দ্য রিঅ্যাক্টিভনেস অফ ইটস পার্টিকেল, অর্থাৎ যত ফাইননেস আমি বাড়াচ্ছি পার ইউনিট ভলিউমে আমার অ্যাভেলেবল সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। সো আমরা জানি যে সিমেন্ট পানির সাথে যখন রিঅ্যাক্ট করে তখন বেসিক্যালি তার যে সারফেস আছে, দেখতে পাচ্ছ তো তোমরা এখন? জি ম্যাম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাম। ওকে 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 ওকে। সো যত হচ্ছে পানির সাথে রিঅ্যাক্ট করে ইনিশিয়ালি কি হচ্ছে, তার এই সারফেসের উপরে এই যে ওয়াটারের অ্যাবজর্পশন হয় এবং ওয়াটারের সাথে সিমেন্টের যে কনস্টিটিউয়েন্টস আছে তাদের রিঅ্যাকশনটা শুরু হয়। এর ফলে কি হয় যে সেন্ট্রাল যে আনরিঅ্যাক্টেড কোর আছে সেটা এটার সাথে বেসিক্যালি আলাদা হয়, এবং যত আমার টাইম যায় তত কি হচ্ছে, আমার রিঅ্যাকশনটার পরিমাণ ডেপথ বাড়তে থাকে, এবং যত এটা থিকার হতে থাকবে তত আমার কি হচ্ছে, অর্থাৎ আমার এই যে বাইরের যে রিঅ্যাকশনের লেয়ারটা থিকার হতে থাকবে তত আমার রিঅ্যাকশনটা স্লো হতে থাকবে। তো তাহলে দেখা যাচ্ছে যে যত ছোট পার্টিকেলস থাকে তত ফাস্টার আমার রিঅ্যাকশনটা চলতে থাকে বা শুরু হয়। তো সেই কারণে দেখা যায় যে পার্টিকেল সাইজ যদি 1 মাইক্রোমিটারের মতো হয়ে থাকে তাহলে তাদের রিঅ্যাকশন উইদিন 1 ডে কমপ্লিট হয়ে যায়। ফর পার্টিকেল সাইজ নিয়ার অ্যাবাউট 10 মাইক্রোমিটার তাদের কমপ্লিশন হতে সেখানে লাগছে কতদিন দেখো, নিয়ার অ্যাবাউট 1 মান্থ। তো তাহলে দেখো পার্টিকেল সাইজের কত সামান্য ভ্যারিয়েশনে রিঅ্যাকশন কমপ্লিশনের টাইমটা কতখানি বেড়ে যাচ্ছে। সো তার মানে ফাইননেসের ইম্প্যাক্ট অন সিমেন্ট হাইড্রেশন প্রসেস ইজ ভেরি সিগনিফিক্যান্ট, তাই না? ওয়ারেস দেখো সাইজ যদি 50 মাইক্রোমিটারের মতো হয় সেখানে বলা হচ্ছে কি probably never become fully reacted even if there is a sufficient source of water, অর্থাৎ ইনার কোরের পার্টটা দেখা যায় যে কখনোই ফুললি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না যখন লার্জার সাইজের আমি পার্টিকেলস ইউজ করছি। সো তার মানে হাইড্রেশন প্রসেসে সিমেন্টের কনস্টিটিউয়েন্টসের কমপ্লিট পার্টিসিপেশনের জন্য আমার মোটামুটি একটা সার্টেন পার্সেন্টেজের ভিতরে বা সার্টেন সাইজের ভিতরে সিমেন্টের ফাইননেসটা রাখতে হবে। ফর দিস রিজন উইথ টাইম সিমেন্টের গ্রাইন্ডিং এর মাধ্যমে সিমেন্ট পার্টিকেলসের সাইজকে গ্র্যাজুয়ালি ছোট করা হয়েছে উইথ টাইম, বাট এখন আসলে সেটাকে স্ট্যাবিলাইজ করে দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত ফাইননেসও আবার সিমেন্টের কিছু ক্ষতি ঘটায়, যেমন সেটার এয়ারসেট এবং আর্লি ডেটোরিয়েশন। অর্থাৎ সিমেন্ট পার্টিকেল যদি খুব বেশি ছোট হয়ে যায়, যেমন যে স্টোরেজ ব্যাগে করে রাখছো, স্টোর করছো, সেই ছোট মাইক্রো একেবারে মিনি সাইজের যে মানে মাইক্রো সাইজের যে পার্টিকেলস গুলো তারা তখন অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার অ্যাবজর্ব করে তখন আর্লি এয়ারসেট শো করতে পারে, ডেটোরিয়েশন করতে পারে। আমরা যখন থিওরি ক্লাসে পড়েছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি সিমেন্টের 3.15 এর থেকে বেড়ে গেলে আমরা কি করি, বলি যে 3.19 বা তার থেকে বেশি হলে যে হ্যাঁ সেটা ইউজুয়ালি ময়েশ্চার অ্যাবজর্ব করে তার স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেছে, তার মানে সেই সিমেন্টটা আসলে সেরকম ইউজফুল থাকে না। তো তার জন্যই সিমেন্টের ফাইননেসটাকে মোটামুটি একটা সার্টেন লিমিটের মধ্যে রাখতে হয়, ইউজুয়ালি 7 to 200 মাইক্রোমিটারের মধ্যে রাখা হয়। তাছাড়া এটা তোমার শ্রিঙ্কেজটাকে অনেক ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ সিমেন্ট যখন হার্ডেন্ড হয়ে যায় তখন কি হচ্ছে, তার শ্রিঙ্কেজ, ড্রাইং শ্রিঙ্কেজ হয়। ড্রাইং শ্রিঙ্কেজটা কি মনে আছে, থিওরি ক্লাসে বলেছিলাম মনে হয়, যে সিমেন্ট যখন হার্ডেন্ড হয়ে যায় তখন দেখা যায় যে সিমেন্ট যদি অনেক বেশি ফাইন হয় তখন তার যে ক্যাপিলারি ওয়াটারটা থাকে সেটার খুব দ্রুত লস হয়ে যায়, এবং তখন দেখা যায় তার শ্রিঙ্কেজটা অনেক দ্রুত হতে থাকে, ফলে সেটার ভিতরে ক্র্যাকিং টেন্ডেন্সিটা বেড়ে যায়। সো তার মানে সেসব কারণে দেখা যায় যে সিমেন্টের ফাইনেসটা একটা লিমিটের মধ্যে রাখতে হয়। ইউজুয়ালি যে সাধারণত আমরা যে পোর্টল্যান্ড সিমেন্টগুলো ইউজ করে থাকি তার more than 90% particle size is less than 100 মাইক্রন হয়ে থাকে, এবং মোটামুটি তোমার 20-25 মাইক্রোমিটার সাইজটাই ইন অ্যাভারেজ, অর্থাৎ তার D50 নিয়ার আবার 20-25 এর মধ্যেই রাখা হয়ে থাকে। সো অলরেডি আমরা একটু আগে ডিসকাস করেছি যে পার্টিকেল সাইজ লেস দেন 3 মাইক্রোমিটার হলে সেটা কি করছে, অলমোস্ট একদিনেই তার রিঅ্যাকশন কমপ্লিট করছে। সো তার মানে ওয়ান ডে রিঅ্যাকশনের ওয়ান ডে স্ট্রেংথ ইজ মোরলি ইনফ্লুয়েন্সড বাই দিস সাইজ অফ পার্টিকেলস, এবং 3 to 25 মাইক্রোমিটার ইনফ্লুয়েন্সেস দ্য 20 days strength of cement.
ফাইনেসের সাথে সিমেন্টের স্ট্রেংথের যে ভ্যারিয়েশন, তাহলে বোঝাই যাচ্ছে যে আমার যত ফাইনার পার্টিকেল তার স্ট্রেংথের সাথে ইনফ্লুয়েন্সটা তত বেশি। সেই কারণে দেখা যায় যে আর্লি স্ট্রেংথের উপরে ফাইনেসের ইফেক্টটা অনেক বেশি কম্পেয়ার টু লেটার এজ স্ট্রেংথ। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি বিয়ন্ড 28 ডেজ ফাইনেসের সেরকম কোনো ইফেক্ট থাকছেই না, এবং 28 ডেজের জন্য সেটা স্পেশালি তোমার টাইপ 1 এর জন্য 7 ডেজের উপরে ইম্প্যাক্টটা ফাইনেসের ইম্প্যাক্টটা বেশি থাকে কম্পেয়ার টু স্লো সেটিং বা লো হিট অফ হাইড্রেশন সিমেন্ট। সিমেন্টের ফাইনেসের বেনিফিট আমরা অলরেডি কিছু বললে ম্যাম আগের গ্রাফটা মানে যে এটার আগের গ্রাফটা যদি ম্যাডাম আরেকবার একটু বুঝাতেন, এটা ম্যাডাম থিওরি ক্লাসে দেখিয়েছিলেন ম্যাডাম, একটু বুঝতে পারছিলাম না এই গ্রাফটা। এটা হচ্ছে কি সাইজ ডিস্ট্রিবিউশন। তোমরা সিভ অ্যানালাইসিস সম্ভবত এখন পর্যন্ত থিওরি ক্লাসে পড়ো নাই, তাই না? অ্যাগ্রিগেট সিভ অ্যানালাইসিস কি পড়েছো? হ্যাঁ ম্যাম পড়েছি। আচ্ছা, এখানে তোমাদেরকে এই ধরনের একটা গ্রাফ দেখিয়েছে না, যে তোমার পার্সেন্টেজ ভ্যারিয়েশনে যে তোমার বিভিন্ন সাইজের সাথে, তো এখানেও তাই দেখানো হচ্ছে যে সাইজের ভ্যারিয়েশনের সাথে সাথে তোমার কতটুকু তোমার এখানে ভলিউমের চেঞ্জটা দেখাচ্ছে। এটা বেসিক্যালি সাইজটাকে বোঝাচ্ছে, যে অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে পার্টিকেল যে সাইজগুলো আছে এটা কত 100 মাইক্রোমিটার। তো মোর দেন বেশিরভাগ এখানে আসলে হ্যাঁ মোর দেন এখানে তোমার 90% পার্টিকেলই 10 মাইক্রোমিটারের থেকে প্রেফারেবলি তাদের সাইজটা ছোট থাকে, অর্থাৎ 100 মাইক্রনের উপরে লেস দেন 10% থাকাটাই প্রেফারেবল। এই জিনিসটাই আমি এই গ্রাফটার বেলা বলেছি। তো এখান থেকে পার্সেন্টাইলটা বোঝা যায় যে অ্যাভারেজ সাইজ সাধারণত তোমার দেখা যাচ্ছে যে 20 থেকে 20 বা 25 মাইক্রোমিটার হয়ে থাকে, অর্থাৎ মোস্ট অফ দ্য অ্যাভারেজ সাইজ, এবং লেস দেন 10% সাইজ হচ্ছে 100 মাইক্রোমিটার বা 90 মাইক্রোমিটারের উপরে হয়ে থাকে। এবং এখানে যে নিচে যে কথাটুকু সেটুকু কিন্তু অলরেডি একটু আগে বলেছিলাম যে 3 মাইক্রোমিটার সাইজ বা তার থেকে ছোট যারা, তাদের হার্ডেনিং প্রসেসটা তাদের রিঅ্যাকশন প্রসেসটা হাইড্রেশন প্রসেসটা একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য তাদের কন্ট্রিবিউশনটা কি মোর প্রিডমিনেন্ট ইন 1 ডে স্ট্রেংথ, অ্যান্ড ফর ইন দ্য সেম থিওরি 3 to 25 মাইক্রোমিটার সাইজের পার্টিকেলস গুলা ইনফ্লুয়েন্স করে লেটার এজের স্ট্রেংথকে। বুঝেছো এখন যে কোশ্চেন করেছিলে? So in addition to the strength development, hydration reaction, সিমেন্টের ফাইনেসের আরো কিছু বেনিফিটস আছে। যেমন সিমেন্টের ফাইনেস বাড়ালে এই গ্রাফটায় দেখো কি দেখা যাচ্ছে, কি হয়? এই দেখো এখানে 3 ধরনের পার্টিকেল সাইজের ভ্যারিয়েশনের জন্য সেটিং টাইমের ভ্যারিয়েশনটা দেখানো হচ্ছে। সো তাহলে এখানে দেখো সেটিং টাইম কি হচ্ছে, কোনটাতে বাড়ছে? একটা দিয়ে দেখানো হচ্ছে ফাইনাল টাইম, আর একটা দেখানো হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। আমার কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে ম্যাম। এতে কোনে আছে? বুঝলাম না কি বললো, শোনা যাচ্ছে না কি শোনা যাচ্ছে না? শোনা রুবাইয়া ম্যাম, শুনতে পাচ্ছ? ম্যাম শোনা যাচ্ছে, but মানে আজকে অনেকেরই বিভিন্ন জায়গায় নেটের প্রবলেম, তো সার্ভার ডাউন, এর জন্য অনেকেরই মানে ঠিকমতো বলতে পারতেছে না আপনাকে। So, তাহলে দেখো কি হচ্ছে, আমার সাইজ যত আমি বাড়াচ্ছি তত আমার সেটিং টাইমের ডিউরেশনটা কমে যাচ্ছে, কারণ রিঅ্যাকশন রেট ফাস্টার হচ্ছে, তাই না? সো আমি যদি ফাস্টার রিঅ্যাকশন চাই, ফাস্টার হার্ডেনিং চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফাইনার পার্টিকেলসকে ইউজ করতে হবে। এট দ্য সেম টাইম ওয়ার্কেবিলিটিও একইভাবে দেখো, সাইজ যত আমি ছোট করছি আমার ওয়ার্কেবিলিটি বাড়ছে। ওয়ার্কেবিলিটি কাকে বলে? সিমেন্টের ওয়ার্কেবিলিটি আমরা কাকে বলি? তার শেপ দেওয়ার যে ক্ষমতাটা। ওয়ার্কেবিলিটি হচ্ছে তার ফ্লোয়েবিলিটি, কতখানি ফ্লোয়েবল, সেটাকে নিয়ে আমি কত ইজিলি কত আরামের সাথে তাকে হ্যান্ডেল করতে পারি। তো যত আমি পানি বাড়াই একটা সার্টেন লিমিট পর্যন্ত পানি বাড়ালে কি হয়, আমার জন্য জিনিসটার হ্যান্ডলিংটা ইজি হয়, ফ্লোয়েবিলিটি বাড়ে। তো এখানে দেখো কি হচ্ছে, বলা হচ্ছে যে সাইজ যত ছোট হবে ওয়ার্কেবিলিটি তত বাড়ে। কেননা কি হয়, সিমেন্টের যে পার্টিকেলস গুলোর মধ্যকার যে ইন্টার পার্টিকেল যে ফ্রিকশন থাকে তখন সেটা কমে যায়। পার্টিকেল সাইজ যত ছোট হয় ইন্টার পার্টিকেল ফ্রিকশন কমে যায়, ফলে তাদের মুভেবিলিটি বেড়ে যায়, ওয়াটার রিকোয়ারমেন্টও কমে যায়।
সো তো উল্টা এখানে দেখা যাচ্ছে যে সাইজ কমালে আমার ওয়ার্কেবিলিটি মেনটেন করার জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। কথাটা কিন্তু এখানে দুটো, একটা হচ্ছে সিমেন্টের রিঅ্যাকশনের জন্য পানি দরকার, আর একটা হচ্ছে ওয়ার্কেবিলিটির জন্য পানি দরকার, তাই না? পানি আমরা দুটো কাজের জন্য ইউজ করে থাকি। সো আমরা সবসময় দুটার মাঝে ব্যালেন্স করে পানি অ্যাড করি যাতে আমার প্রপার ওয়ার্কেবিলিটিও পাই, আবার হাইড্রেশন রিঅ্যাকশনের জন্য সাফিসিয়েন্ট পানি থাকে কিন্তু অতিরিক্ত পানি যেন না থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমি পার্টিকেল সাইজ ছোট করে দেই তাহলে ওয়ার্কেবিলিটি মেনটেন করার জন্য আমার এক্সট্রা ওয়াটারের প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে এটা কার জন্য? নন এয়ার এন্ট্রেন্ট সিমেন্টের জন্য। আর এয়ার এন্ট্রেন্ট সিমেন্টের জন্য আসলে ওয়ার্কেবিলিটি ফাইননেসের সাথে রিলেটেড না, কারণ আমরা এয়ার এন্ট্রেন্ট সিমেন্টে জানি ওয়ার্কেবিলিটি কিসের সাথে রিলেটেড? আমি যে এয়ার এন্ট্রেন্টিং এজেন্ট ইউজ করছি তার সাথে, তাই না? সো তার মানে ওয়াটার ডিমান্ড ডিক্রিজেস টু অবটেইন দ্য সেম ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো তো তোমরা? এখানে ওয়াটার রিকোয়ারমেন্ট বা ওয়াটার ডিমান্ড টু মেইনটেইন এ সার্টেন লেভেল অফ ওয়ার্কেবিলিটি, সেই পানির রিকোয়ারমেন্টটা কমে যাচ্ছে আমি যদি সিমেন্ট পার্টিকেলস গুলোর সাইজটাকে রিডিউস করি। ঠিক আছে, তো সাধারণত দেখা যায় যে সিমেন্টের ফাইননেস 270 টু 400 মিটার স্কয়ার পার কেজি মধ্যে যদি থাকে তাহলে এটার ওয়াটার রিকোয়ারমেন্ট ওয়ার্কেবিলিটির জন্য কমে যায়, কিন্তু একটা সার্টেন লেভেলের পরে যদি তুমি আরো বেশি ফাইন করো পার্টিকেলকে তখন ওয়ার্কেবিলিটি আর ইফেক্টেড হয় না। কারণ খুব ফাইন যখন পার্টিকেলস গুলা হয়ে যায় তখন দেখা যায় পার্টিকেলস গুলা মোটামুটি একেবারে একটা লিকুইডের পর্যায়ে চলে যায়, তরল তেল যেরকম থাকে ওই রকম মতো পর্যায়ে, অর্থাৎ পানির ভিতরে সেগুলো তখন একটা লুব্রিক্যান্টের মতো হয়ে যায়। তো তখন তুমি যতই পানি বাড়াও তাতে তার ওয়ার্কেবিলিটি তার থেকে বেশি আর বাড়বে না। তো সেই জন্য উইদিন দিস স্ট্যান্ডার্ড লিমিট ওয়ার্কেবিলিটি সিমেন্টের ফাইননেসের সাথে রিলেটেড থাকে। এছাড়াও কোশ্চেন ছিল যে গ্রাফের ওয়াই এক্সিসটা কি মেইন করতেছেন স্লাম ভ্যালু দিয়ে কি বোঝাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, স্লাম্পটা এটা তোমরা যখন এক্সপেরিমেন্ট 6 করবে তখন তোমরা এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বুঝবা। দ্য স্লাম্প ইজ দ্য মেজার অফ ওয়ার্কেবিলিটি। অর্থাৎ একটা সিমেন্ট কি করা হয়, সিমেন্ট আমরা শুধু সিমেন্ট ইউজ করি না, সিমেন্টের সাথে আমরা অ্যাগ্রিগেটকে মিক্স করে কংক্রিট বানাই। তো এই কংক্রিটের ভিতরে আমরা যে ওয়াটার সিমেন্ট সেটা মেনটেন করি, সেটাতে একটা ধরো সার্টেন পার্সেন্টেজ আমি পানি মিক্স করলাম, করার পরে আমি সেটাকে দিয়ে কি করি, একটা কোন অফ ফ্রাস্টাম তৈরি করি। অর্থাৎ একটা ইনভার্টেড কোণের মাথাটা যদি তুমি কেটে ফেলো, সো ইনভার্টেড কোণ না, হ্যাঁ কোণের না, নরমাল একটা কোণে যদি মাথা কেটে ফেলো তাহলে সেটা কি হয়, একটা সার্কুলার বেসড তোমার ইয়ের মতো হয়, মানে কনভার্জিং সিলিন্ডারের মতো হয়, তাই না? তো সেই ধরনের একটা এই ইয়ের মধ্যে ডিভাইসের মধ্যে সেরকম একটা মোল্ডের মধ্যে কংক্রিটকে ঢালা হয় এবং সেটাকে সরায় ফেলা হয়, উঠায় ফেলা হয়। এখন যদি পানি যত বেশি থাকবে, যে আমি মোল্ডটাকে উঠায় ফেলবো ততই কি অ্যাগ্রিগেটটা ছড়ায় যাবে, আমার যে কংক্রিটের মিক্সচারটা আছে ছড়ায় যাবে। যত কম পানি থাকবে তত সে শেপটা রিটেইন করবে। তো স্লাম ভ্যালু হচ্ছে যে তার ইনিশিয়াল যে হাইটের আমি ওই মোল্ডটা যে হাইটটা ছিল সেইটার থেকে সে কতটুকু ছড়িয়ে গেল, এই যে হাইটটা সেটা হচ্ছে স্লাম ভ্যালু। তোমরা এক্সপেরিমেন্ট 6 এর সময় আরো ভালো মতো এটা বুঝবে। আসলে আমার এখানে একটা ছবি অ্যাড করে দিলে ভালো হতো। এনিওয়ে, তো সেখানে সেই স্লাম ভ্যালুটা তোমার দেখা যাচ্ছে যে একই স্লাম ভ্যালু আমি লেসার পার্সেন্টেজে বা লেসার পানিতে পেয়ে যাচ্ছি ফর ইনক্রিজিং দ্য সারফেস এরিয়া। অর্থাৎ আমার যদি ফাইননেস বাড়াই তাহলে স্লাম ভ্যালুটা একই পার্সেন্টেজ অফ ওয়াটারে কম্পেয়ার টু কোর্সার ম্যাটেরিয়ালে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা জাস্ট এটা মনে রাখো যে ওয়ার্কেবিলিটিটা বেড়ে যাচ্ছে আমার যত পার্টিকেলসটা ফাইনার হচ্ছে। ঠিক আছে, তবে উইদিন এ সার্টেন লিমিট। হ্যাঁ বলো ম্যাম। এখানে পার্টিকেল যত ফাইনার হবে রিঅ্যাকশন রেট বাড়ার কারণে ম্যাম ওয়ার্কেবিলিটি ডিউরেশনটা কমে যাচ্ছে না ম্যাম? লেস টাইম আই থিংক ওয়ার্কেবল থাকছে। না না না, তোমার না, একটা তো হচ্ছে কি তুমি রিঅ্যাকশনের জন্য যে পানি দিচ্ছ, আমি এখানে কথাটা বুঝো, আমি কিন্তু এই জন্যই বললাম যে পানি আমরা তো দুটো কাজে ইউজ করছি, একটা হচ্ছে এক হচ্ছে তার হাইড্রোলিক রিঅ্যাকশনের জন্য, ঠিক আছে, আর হচ্ছে সিমেন্টটাকে ওয়ার্কেবল রাখার জন্য। তুমি যেটা বলছো যে হ্যাঁ দেখো, আমি কিন্তু এর আগের যে স্লাইডটা দেখিয়েছিলাম আমি কিন্তু বলেছিলাম যে সেটিং টাইমটা কিন্তু কমে যায়, তাই না, ফাইননেস বাড়ালে। তার মানে কি তার রিঅ্যাকশন ফাস্টার হচ্ছে, একই সাথে সাথে তোমার কি হচ্ছে সিমেন্টের ওয়ার্কেবিলিটিও বাড়ছে ওই একই পানিতে। ও একই তোমার জন্য ইজি, মানে এটা ফ্লোয়েবিলিটিটা বাড়ায় দেয়, তোমার জন্য ইয়াসনেস ইয়ে করে দেয়, টাইম তোমার কমে যাচ্ছে কিন্তু তোমার কাজের ওয়ার্কেবিলিটি বেড়ে যাচ্ছে।
বুঝতে পারছো? Yes. ওকে, সো অলরেডি আমরা স্ট্রেংথটা একবার বলেছি যে স্ট্রেংথটাও তোমার কম্পারেটিভলি দেখা যায় যে যত আমার সাইজ কমাচ্ছি তত আমার স্ট্রেংথ ডেভেলপমেন্টটা বাড়ছে, স্পেশালি ফর আর্লি এজ সেই স্ট্রেংথ ডেভেলপমেন্টের রেটটা অনেক ভালো মানে বেশি হয়। অ্যাভারেজ স্ট্রেংথ দেখা যাচ্ছে যে আমি যত ফাইনার পার্টিকেল দিচ্ছি ইন অ্যাভারেজ স্ট্রেংথের পরিমাণটাও এখানে দেখো বেশি আসছে। তো দেখা যাচ্ছে যে এগুলো ছাড়াও তোমার ফাইননেস বাড়ালে সিমেন্টের কংক্রিটের ব্লিডিং কমে। কংক্রিট ব্লিডিং কি জিনিস জানো? ম্যাম রাস্তায় গরমকালে হচ্ছে কংক্রিটের ভিতরে যখন আমি অতিরিক্ত ধরো যদি কম্প্যাক্ট করি ভাইব্রেট করি তখন কি হয় যে এর ভিতরে যে তোমার ওয়াটার কন্টেন্টটা থাকে সিমেন্টের যে স্লারি সেটা উপরে চলে আসে, অর্থাৎ মিক্সচার থেকে ওই স্লারি পার্টটা উপরের দিকে চলে আসে, সেটাকে বলা হয় কংক্রিট ব্লিডিং। তো ফাইনাস বাড়ালে পরে দেখা যাচ্ছে কংক্রিট ব্লিডিং টেন্ডেন্সিটাও কমে যায়। তাছাড়াও তোমার স্পেশালি তোমার খুব ঠান্ডা টেম্পারেচারের মধ্যে সিমেন্টের যে মানে কংক্রিটের যে কনস্ট্রাকশনের যে ফ্রিজিং অ্যান্ড থয়িং এফেক্ট হয়। ফ্রিজিং অ্যান্ড থয়িং এফেক্টটা কি, যে আমরা জানি যে সিমেন্টের ভিতরে যে ক্র্যাকস বা পোরস বা অর্থাৎ কংক্রিট মিক্সচারের মধ্যে যে পোরস বা ক্র্যাকস গুলো থাকে সেগুলোতে যে পানিটা জমে থাকে বা হার্ডেন্ড সিমেন্টের ভিতরেও হয়তো রয়ে গেছে যে পানিটা, সো দেখা যাচ্ছে যে এই সিমেন্টটা যদি আমি খুব কম টেম্পারেচারে ধরো একেবারে বরফ ঠান্ডা টেম্পারেচার বা খুব লো টেম্পারেচার যদি হয়ে থাকে তখন কি এই বরফটা জমে যাবে, পানিটা জমে বরফ হয়ে যাবে। মানে বরফের ভলিউম কি পানির থেকে বেশি, তখন কি হবে সে ভলিউম এক্সপ্যান্ড করতে চাবে, তার ফলে তখন সেটা ওই কংক্রিটের ভিতরে ক্র্যাকিং টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দেবে, ক্র্যাক ফর্ম করে। তো ফাইননেস বাড়ালে তখন এই ফ্রিজিং থয়িং এর জন্য যে কংক্রিটের যে ডেটেরিওরেশনটা হয় সেটাও কমে যাচ্ছে ফর এয়ার এন্ট্রেন্ড কংক্রিট। সো আমাদের যে পোর্টল্যান্ড সিমেন্ট আমরা ইউজ করে থাকি তার জন্য এই টেবিলটাতে এখানে আচ্ছা যাই হোক, এটা আমরা যে মেথডে আমরা টেস্ট করব সেই মেথডে আমরা যে সিমেন্টের যে ফাইননেস সারফেস এরিয়া অর্থাৎ স্পেসিফিক সারফেস এরিয়াটা বের করি তা সাধারণত রেঞ্জ এরকম হয়ে থাকে বিভিন্ন টাইপের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য। তবে ভ্যালু কিন্তু আসলে স্ট্যান্ডার্ডে সেভাবে কোনো স্পেসিফিক কারণে শুধুমাত্র অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 এর জন্য বলা হচ্ছে 280 মিটার স্কয়ার পার কেজি তার মিনিমাম ফাইননেসের ভ্যালু। আমরা এগুলো অলরেডি আমাদের থিওরি ক্লাসে ডিসকাস করেছি। সো সিমেন্টের ফাইননেস টেস্টের জন্য আমরা যে মেথডগুলো ইউজ করে থাকি তার মেইন ফোকাসটাই থাকে ইদার মেজারিং দ্য সাইজ অফ দ্য পার্টিকেল অথবা মেজারিং দ্য সারফেস এরিয়া, মোর প্রিসাইসলি এটাকে আমরা স্পেসিফিক সারফেস হিসাবে ডিফাইন করে থাকি। তো পার্টিকেল সাইজ তো আমি অলরেডি যে গ্রাফে দেখালাম যে বিভিন্ন সাইজের ফ্র্যাকশনের ভেরিয়েশন থাকে, তাই না? সো পার্টিকেল সাইজ মেজারমেন্টটা যেটা করা হয় সেটা বেসিক্যালি সিভ অ্যানালাইসিস মেথড ASTM যেটা ইউজ করছে সেখানে কয়েকটা স্পেসিফিক সাইজের সিভ ইউজ করা হয়। আবার তোমার IS মেথড আছে, EN মেথড, EN স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা মেথডে সিভ অ্যানালাইসিসের সিভের রিকোয়ারমেন্টগুলো ভ্যারিয়েবল। ওয়াগনার টার্বিডিমিটারটা অলরেডি এগুলো আমরা থিওরি ক্লাসে বলেছি, তাই ব্রিফলি বলে যে ওয়াগনার টার্বিডিমিটার মেথডটা ASTM এর আরেকটা মেথড টু মেজার ফাইননেস। এটাতে তোমার পার্টিকেলসের ডিসপারশন থেকে অপটিক্যাল প্রপার্টির সাথে বা অ্যাবজর্পশনের সাথে লাইট অ্যাবজর্পশনের সাথে পার্টিকেলের যে রিলেশনশিপ সেখান থেকে বের করা হয়। এবং ব্লেন এয়ার পারমিয়েবিলিটি অ্যাপারেটাস বেসিক্যালি স্পেসিফিক সারফেস এরিয়াটা বের করে, যেটা কিনা আজকে আমাদের ল্যাবে আমরা করব। সো এই তিনটা মেথডের মধ্যে যেটা অলরেডি বললাম যে ওয়াগনারে কি করা হয়, তোমার একটা লাইট সোর্স থেকে লাইট পাস করানো হয়, একটা কেরোসিন সলিউশনের মধ্যে সিমেন্ট পার্টিকেলস নেওয়া হয় এবং লাইট কতটুকু অ্যাবজর্ব হলো তার বাকি যেটুকু চলে যায় পাস করে সেটাকে একটা ফটোইলেকট্রিক সেলে সেটা রিড করা হয় এবং সেখান থেকে এম্পিরিক্যাল রিলেশনশিপ থেকে সিমেন্ট পার্টিকেলসের একটা ডিস্ট্রিবিউশন বের করা হয়। সো এরকম যে মেথডস গুলো এখানে ইউজ হচ্ছে প্রতিটা মেথডের মধ্যে কি পাচ্ছি আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি। যেমন সিভ অ্যানালাইসিস মেথডে তোমার প্রতিটা একটা যে কটা তিনটা সাইজ আমি ইউজ করছি ওই তিনটা সাইজে কত পার্সেন্ট করে রিটেন করছে সেটা পাচ্ছি। ওয়াগনার টার্বিডিমিটারে একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছি। এয়ার পারমিয়েবিলিটিতে আমরা সারফেস এরিয়া একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছি এবং প্রত্যেকটা মেথডই বেশ টাইম কনজিউমিং, অনেকটা সময় লাগে আমাদের টেস্ট করতে এবং এখানে প্রিসিশনটা অনেক বেশি দরকার। আদারওয়াইজ কারণ দেখা যাচ্ছে সিভ অ্যানালাইসিস আমি পার্টিকেলস অলমোস্ট ডাস্টের মতো, সো আমি যদি প্রপারলি মানে জিনিসটাকে হ্যান্ডেল না করি তাহলে কি হবে রেজাল্টের অনেক ভ্যারিয়েশন চলে আসে এবং অন্য দুই মেথডগুলোতেও তাই। তো তার থেকে এখন একটা মডার্ন সফিস্টিকেটেড টেকনিক যেগুলো এখন ইউজ হয়ে থাকে, যেমন একটা হচ্ছে লেজার ডিফ্রাকশন মেথড।
এই মেথডটাতে কি করে, লেজার দিয়ে অর্থাৎ তোমার এটার যে পার্টিকেলের ভিতর দিয়ে তোমার এখান থেকে একটা লাইট বিম পাস করানো হয়, লেজার লাইট। তো এই পার্টিকেলস গুলার কিছু পার্টিকেলস এটা ডিফ্র্যাক্টেড হয়, কিছু পার্টিকেলস অ্যাবজর্বড হয়, কিছু পার্টিকেলস দ্বারা স্ক্যাটার্ড হয়। সেইগুলা তোমার বিভিন্ন যে ভিতরে যে রিসিভিং এলিমেন্টস গুলো থাকে তাদেরকে রিসিভ করা হয় এবং সেখান থেকে রিলেশনশিপ ডেভেলপ করে সেখানে কতটুকু কত পার্সেন্ট স্ক্যাটার হলো, কত পার্সেন্ট ডিফ্র্যাক্টেড হলো, কত পার্সেন্ট অ্যাবজর্ব হলো, সেই রেসপেক্টে একটা প্রিসাইজ ভ্যালু পাওয়া যায়। এবং দেখো কত ছোট সাইজের পার্টিকেলের আমি ওয়াইড রেঞ্জের ভ্যালু পাচ্ছি, অর্থাৎ পুরো ডিস্ট্রিবিউশনটা দিয়ে দেয় রেঞ্জ দেখো 20 ন্যানোমিটার, 2000 মাইক্রোমিটার থেকে 20 ন্যানোমিটার পর্যন্ত সাইজের ভ্যারিয়েশন আমি এখানে মেজার করতে পারছি এবং প্রত্যেকটা স্পেসিফিক সাইজের জন্য সে কত পার্সেন্টেজ ওই ডিস্ট্রিবিউশন আছে আমি এখান থেকে প্রিসাইসলি পেয়ে যাচ্ছি। সো দিস টেকনিক is much more reliable than those methods we commonly use in our analysis. So এটা আসলে অনেক এক্সপেন্সিভ মেথড, সো এবং এগুলো খুবই মডার্ন টাইপের মেথড। এই ধরনের মেথডগুলো যখন আমার খুব এক্সটেন্সিভ রিসার্চ কাজ করা হয় তখন এই ধরনের মেথডগুলো ইউজ হয়ে থাকে। আচ্ছা, সো আমাদের যে মেথডটা আমরা ব্লেন এয়ার পারমিয়াবিলিটি করব অর্থাৎ আজকে আমাদের ল্যাবে করব, দ্যাট ইজ বেসিক্যালি on the basis of relationship of airflow and the porosity of the cement volume. এই ডায়াগ্রামটা দেখো, ধরো এটা একটা সার্টেন ভলিউম ভি, এখানে বিভিন্ন সাইজের সিমেন্ট পার্টিকেলস আছে। তো তাদের ভিতরে সিমেন্টের যে ভয়েড স্পেসগুলো আছে এই ভয়েড স্পেসটাকে পোরোসিটি বলা হয়, অর্থাৎ তার এয়ার ভলিউমটাকে আমরা ডিফাইন করছি অ্যাজ পোরোসিটি। তাহলে এই ভলিউমটা যদি ভি হয় তাহলে টোটাল ভলিউম ভি এর কতটুকু ফ্র্যাকশন সিমেন্ট পার্টিকেল অকুপাই করছে উই ক্যান গেট ফ্রম দিস রিলেশনশিপ। ঠিক আছে না, এটুকু বুঝেছো? এটুকু বুঝেছো সবাই? আরেকবার একটু বলবেন? আচ্ছা, তুমি ধরো একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো মার্বেল নিয়েছো, তো মার্বেল গুলা বা মার্বেল নিয়েছো, তার থেকে ছোট সাইজের পার্টিকেল মানে অন্য কোনো বল নিয়েছো, বা তার থেকে বড় সাইজের বিভিন্ন ডিফারেন্ট সাইজের মার্বেল নিয়েছো। তাহলে এখন তুমি যতই তাকে কম্প্যাক্ট করো একটা সার্টেন লেভেলের পরে কি হচ্ছে, তারা কম্প্যাক্টেড হয়ে গেল, তাই না? এখন তার ভিতরে কি সব জায়গায় কি মার্বেল আছে? কিছু জায়গায় কি খালি জায়গা আছে না? এই খালি জায়গাটায় কে আছে? এয়ার আছে, তাই না? তো এয়ার ওই যে কম্প্যাক্টেড যে ভলিউমটা আমি নিচ্ছি তার ভিতরে যে এয়ার যতটুকু জায়গা অকুপাই করে রাখছে সেটাকেই বলা হচ্ছে এয়ার ভলিউম বা পোরোসিটি বা পোর স্পেস বা ভয়েড স্পেস। ঠিক আছে, সো আমরা সেটাকে ডিফাইন করছি উইথ ইপসাইলন। ঠিক আছে, এটুকু বুঝেছো? ম্যাম এয়ার জি ম্যাম। ভলিউম, জি ম্যাম। টোটাল ভলিউম থেকে এয়ার ভলিউমকে সাবট্রাক্ট করে দিলেই কি সিমেন্ট পার্টিকেলের ভলিউম বের হচ্ছে না? হ্যাঁ, তো তুমি সেই ভলিউমটা বের করবা কেমনে? ম্যাম সেটাই এটা তো তোমাকে বের করতে হবে, তাই না? তাহলে ম্যাম এই ইটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? এখানে তো মানে 1 মাইনাস ই ইনটু ভি, আই থিংক ইউনিট পার ইউনিট কিছু একটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাই তো বলছি আমি ইউনিট ভলিউম ভি টাকে ডিফাইন করছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরাটার ভলিউম ভি, তার ভিতরে একটা পোরশন সিমেন্টের সলিড পার্টিকেলস অকুপাই করছে, আর একটা পোরশন তার পার্টিকেলস গুলোর মাঝখানে যে এয়ার গ্যাপস গুলো আছে, এয়ার স্পেস গুলো আছে তারা অকুপাই করছে। তাহলে সিমেন্ট পার্টিকেলের ভলিউম প্লাস এয়ার গ্যাপের ভলিউম এই দুইটা মিলাই তো টোটাল ভলিউম ভি, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো তাহলে যদি আমি এয়ার ভলিউমটাকে ওই ভলিউমের পোরোসিটি বা ওই সিমেন্ট পার্টিকেলস এর মাঝখানের পোর স্পেস হিসেবে ডিফাইন করি, যেটাকে আমি পোরোসিটি বলছি, সো এই পোর স্পেসটা যতটুকু ভলিউম অকুপাই করবে তাকে যদি আমি বাদ দেই টোটাল ভলিউম থেকে, তাহলে কি হচ্ছে সিমেন্টের কতটুকু ভলিউম অকুপাই করছে সেটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? সো তাহলে পার ইউনিট ভলিউমের জন্য ভলিউম অকুপাইড বাই সিমেন্ট পার্টিকেলস কে এই ইকুয়েশনটা থেকে তো ডিফাইন করা যায় নাকি? ইয়েস ম্যাম। যায় না? ম্যাম বুঝেছো এখানে তো? কি মনে হয় রেশিও বোঝাচ্ছে, ভয়েডের আর টোটাল ভলিউমের রেশিও ইপসাইলন নট দ্বারা। কেন রেশিও বলতে উপরের কি ফ্র্যাকশন এয়ার বোঝাচ্ছে? ভলিউমটা হ্যাঁ, তুমি এপসাইলন হ্যাঁ তুমি যেটাকে বলছো, হ্যাঁ ওই ফ্র্যাকশনটাকে বোঝাচ্ছে, ওইটাই, হ্যাঁ সেই টার্মটাকে আমি বলছি। তো তাহলে মাস অফ দ্য সিমেন্ট আমি তাহলে পাবো কি? আমি সিমেন্টের ডেনসিটি দিয়ে যদি ফ্র্যাকশনটাকে গুণ দিয়ে দিই ভলিউম ফ্র্যাকশনটাকে, তাহলে কি আমি টোটাল মাস অফ দ্য সিমেন্ট পেয়ে যাচ্ছি না? পাই নাকি পাই না বলো? পাবো ম্যাম। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশনটাতে এখানে দেখো আমার
আমার পার্টিকেল সাইজ যত বড় হবে, সে আমি যদি অনেকগুলো ফুটবল একটা কন্টেনারে নিতাম, তাহলে কি হতো, বাতাস তার ভিতর দিয়ে খুব সহজেই পাস হতো, তাই না? আর একই কন্টেনারে যদি আমি মার্বেল নেই, বাতাস কি তত সহজে পাস হবে? না কম। জায়গা থাকবে। অবশ্যই। তার মানে পার্টিকেল সাইজ যত বাড়বে, কোর্সার যত হবে, এয়ার ভলিউম বা এয়ার ফ্লো তত বেশি হবে, মাঝখানে এয়ার স্পেসও তত বাড়বে। আবার যদি পার্টিকেল সাইজ ছোট হয়, পার্টিকেল যদি ফাইনার হয়, এয়ার ভলিউমও কমবে এবং তার ভিতর দিয়ে এয়ার ফ্লোটাও কমবে। সো এই রিলেশনশিপটার উপর বেস করেই ওই ব্লেন এয়ার পারমেবিলিটি অ্যাপারেটাসে আমরা সিমেন্টের সারফেস এরিয়া বের করে থাকি। তার মানে কি, আমার একটা সার্টেন যদি আমি সিমেন্ট নেই একটা সার্টেন ভলিউমের ভিতরে, যার ভলিউম আমি জানি, তার ভিতর দিয়ে এয়ার ফ্লো টাইম যত বেশি লাগবে, তত কি সিমেন্টের ফাইনেস কি কম না বেশি? সিমেন্টের ফাইনেস কি কম হবে না বেশি হবে? এয়ার ভলিউম বেশি লাগলে কম হবে। একটু আবার বলতেন। কোশ্চেনটা হচ্ছে, আমি যদি একটা সার্টেন নোন ভলিউমের সিমেন্ট নেই, তার ভিতর দিয়ে যদি আমি এয়ার ফ্লো অ্যালাউ করি, যে হ্যাঁ এর ভিতর দিয়ে আমি বাতাস চলাচল অ্যালাউ করছি, তাহলে আমার সিমেন্টের পার্টিকেল সাইজ যদি বেশি হয়, তাহলে কি বাতাস অনেক দ্রুত চলাচল করবে না? জি ম্যাম। আর পার্টিকেল সাইজ যদি ছোট হয়, বাতাস তত আস্তে আস্তে যাবে, তাই তো? তার মানে সিমেন্ট পার্টিকেলের সাইজ যত বাড়বে, ফাইননেস তত কম হবে, এয়ার ফ্লো তত বেশি হবে। সিমেন্ট পার্টিকেলসের সাইজ যত ছোট হবে, ফাইননেস তত বাড়বে, এয়ার ফ্লোর টাইমিং তত কি হবে, বেশি লাগবে। ঠিক আছে? পার্টিকেল সাইজ যত, ফাইননেস তত বেশি, ফ্লোয়ের টাইম ও বাতাসের চলাচলও কি তত বেশি সময় লাগবে তার ভিতর দিয়ে বাতাস চলতে। ঠিক আছে, বুঝেছো সবাই? জি ম্যাম। ঘুমাই গেছো নাকি? জি ম্যাম, বুঝছি ম্যাম। ব্লেন এয়ার পারমিবিলিটি অ্যাপারেটাসের সেটআপটা হচ্ছে এরকম, যেখানে দেখো এখানে একটা ম্যানোমিটার আছে, যেটার ভিতরে একটা লিকুইড ভলিউম থাকে, এবং উপরের যে অংশটা, সেখানে আমরা একটা সেলের ভিতরে একটা স্পেসিফিক ভলিউমের সিমেন্ট বেডকে সেট করি। অর্থাৎ এইটার যে উপরে যে পার্টটা আছে, এই সেটআপের উপরে এই প্লাঞ্জারটা, যে প্লাঞ্জার বলছে, এই সিমেন্ট সেলটা নেওয়া হয়, এটার একটা পোর্শন আমরা সিমেন্টের ভলিউমটাকে ফিল আপ করি, এবং এই প্লাঞ্জার দিয়ে সেটাকে, ওই বেডটাকে আমরা কম্প্যাক্ট করি টু এ সার্টেন পোরোসিটি। অর্থাৎ এই সিমেন্টের এই টেস্টটার জন্য পোরোসিটিটা একটা স্পেসিফিক ভ্যালুর মধ্যে থাকতে হবে। কত থাকতে হবে? পোরোসিটি কত হতে হবে? 0.5 প্লাস মাইনাস +- 0.05। অর্থাৎ 0.5 পোরোসিটি থাকা মানে কি 1 মাইনাস ইপসাইলন, তাই না? তো 1 মাইনাস 0.5, তাহলে সিমেন্ট বেড ভলিউম কতটুকু? 50%। এক্স্যাক্টলি। তার মানে এখানে আমাকে কম্প্যাক্টনেসটা এমন ভাবে করতে হবে যাতে করে সিমেন্ট বেড ভলিউমটা আর এয়ার স্পেসটার ভলিউমটা 50-50 শেয়ার করা, অর্থাৎ সিমেন্ট পার্টিকেলসের ভলিউম আর এয়ারের ভলিউমটা মোটামুটি সিমিলার পার্সেন্টেজ হয়। ঠিক আছে, এটুকু বুঝেছো? তো এই সেলের একটা সার্টেন লেভেল পর্যন্ত, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, এই পর্যন্ত আমরা একটা সিমেন্টের বেড তৈরি করি। কি হয় দেখো এখানে, সেটা দেখানো হচ্ছে আর একটু ভালো মতো, যেখানে আমরা কি করি, নিচে একটা ফিল্টার ব্রাশের ডিস্ক দেই, তার উপরে একটা ফিল্টার পেপার দেই, তারপরে একটা সার্টেন ভলিউম ভি, যেটা আমরা ক্যালিব্রেট করে বের করি, সেই কম্প্যাক্টেড বেডের ভলিউমের একটা সিমেন্ট বেড তৈরি করি, তার উপরে একটা ফিল্টার পেপার দিই, তারপরে এটাকে এখানে বসাই, এখানে সেট করি। দেন কি করা হয়, এই যে এর ভিতরে যে লিকুইডটা আছে, এই যে দেখতে পাচ্ছ ম্যানোমিটারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখানে? জি ম্যাম, দেখা যাচ্ছে। এইটার একটা সার্টেন লেভেল পর্যন্ত এখানে কতগুলো দাগ আছে, তো ওই দাগের একটা, যে নিচের যে দাগটা আছে তার উপরে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ দাগের মাঝামাঝি পর্যন্ত ইউজার বলছিস। দেখো আমরা কি করছি, এখানে একটা সার্টেন সিমেন্ট বেড তৈরি করছি, একটা সার্টেন ভলিউমের। কিভাবে তৈরি করব বেডটা, যে আমার সিমেন্টটাকে আমি এমন ভাবে প্লাঞ্জারটা দিয়ে কম্প্যাক্ট করব যাতে এর ভিতরে পোরোসিটি 0.5 প্লাস মাইনাস 0.005 থেকে, অর্থাৎ আমার যে সিমেন্টের যে বেডটা তৈরি করব তার 50% ভলিউম অকুপাই করবে সিমেন্টের পার্টিকেলস, আর 50% অকুপাই করছে এয়ার।
এরকম একটা কন্ডিশন এখানে আমার মেনটেন করতে হবে। অর্থাৎ আমি অনেক বেশি কম্প্যাক্ট করে ফেললেও এই টেস্ট সেটার জন্য ভ্যালিড না, আবার অনেক লুজ রাখলেও সেটা ভ্যালিড না। সেইটা মেনটেন করার জন্য কি করতে হয়, বেড ভলিউমটা যাতে একটা সার্টেন ডেপথের মধ্যে থাকে, সেই জন্য প্লাঞ্জার দিয়ে সেটাকে খুব প্রিসাইসলি কম্প্যাক্ট করতে হয়। এখানে তোমার হ্যান্ডের স্কিল, টেকনিশিয়ানের স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে আমি একটা সার্টেন বেড ভলিউম তৈরি করছি, তারপরে সেই সেলটাকে আমি বসিয়ে দিচ্ছি এইখানে, তাই তো। আর এখানে দেখো কোথায় এই ওই সেলটার এই যে টিউবটা কানেক্ট হচ্ছে কার সাথে, একটা ম্যানোমিটারের সাথে। এই যে দেখো এটা একটা ম্যানোমিটার, এই ম্যানোমিটারের মধ্যে একটা লিকুইড ভরা থাকে, একটা লিকুইড অয়েল ভরা আছে, একটা কেমিক্যাল সলিউশন থাকে, যেটা কিনা একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা ভরি। এখানে যে চারটা মার্ক দেওয়া আছে দেখো, যে এ বি সি ডি, এই লিকুইডটা ভরা হয় এমন ভাবে যেন সেটা সি ডি এর মাঝামাঝি পর্যন্ত দুই দিকে থাকে। এখানে অর্থাৎ তার লিকুইডটা দেখো যেখানে ব্যালেন্সে যেখানে এই পর্যন্ত আছে, তো এই পর্যন্ত আমরা লিকুইডটাকে ফিল আপ করি। তারপরে কি করা হয়, এখানে সেলটাকে এখানে বসানোর আগে, আমরা একটু পরে ভিডিওটা দেখব, সেলটাকে এখানে বসানোর আগে এখান থেকে পাম্পার দিয়ে, যে পাম্পটা আছে এই পাম্পটা দিয়ে আমরা এইখানে লিকুইডটাকে টেনে নিই, টেনে নিলে তারপরে স্টপ ককটাকে বন্ধ করে দিই। আর এখানে যদি তখন আমি যদি কোনো একটা ছিপি দিয়ে বন্ধ রাখি, তখন কি এর ভিতর দিয়ে লিকুইডটা এই লেভেলে উঠানোই থাকবে, তাই না। আমি যদি ধরো এ পর্যন্ত উঠাই থাকি, তাহলে লিকুইডটা কি ডান দিকের ম্যানোমিটারের ডান দিকের বাহুটাতে এই পর্যন্তই আটকায় থাকবে। যদি আমি উপরেও বন্ধ করে দিই, স্টপ ককও বন্ধ করে দিই, তখন কি এর ভিতর দিয়ে এয়ার ফ্লো হবে? এয়ার ফ্লো হবে না ম্যাম, না ম্যাম। হবে না। এখন যদি আমি এখানে যে সিমেন্ট বেডটাকে বসাই দিই, এখন সিমেন্টের ভিতরে কি আছে, পোরস আছে। এখন কি করবে, এই লিকুইড দুইটা নিজেদের মধ্যে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স করে আবার আগের সমতায় যেতে যাবে। তখন কি হবে, এই এটার ভিতর দিয়ে এইটার ভিতর দিয়ে তখন এয়ার ফ্লো হবে। তখন এয়ার ফ্লো যখন হবে, তখন এখান থেকে আস্তে আস্তে লিকুইডটা নামতে 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 থাকবে। সো যত আমার এয়ার ফ্লো ফাস্টার হবে, তত লিকুইডটা দ্রুত নামবে। যত এয়ার ফ্লো স্লোয়ার হবে, তত লিকুইডটা স্লোলি নামবে, তাই তো। তাহলে আমার পার্টিকেল সাইজ যত ফাইনার থাকবে, তত এয়ার ফ্লো টাইম কি বেশি হবে না? আর যত পার্টিকেল সাইজ কোর্সার থাকবে, তত এয়ার ফ্লো টাইমটা কম লাগবে। এয়ার ফ্লো টাইমটা আমরা মাপবো কতটুকুর মধ্যে, স্টপ ওয়াচ অন করব আমরা যখন লিকুইডটা বি তে পৌঁছাবে, এবং তারপরে যখন সি তে আসবে তখন আমরা স্টপ ওয়াচ বন্ধ করে দিব। তার মানে বি থেকে সি তে যে ফ্লো টাইমটা, সেই টাইমটা আমরা মেজার করব। সো তাহলে এই যে আমার এই বেডের ভিতর দিয়ে এয়ার ফ্লো হবে, এয়ার ফ্লো হওয়ার কারণে এই লিকুইডটা নামতে থাকবে। যখন এ থেকে নেমে বি তে পৌঁছাবে, স্টপ ওয়াচ অন করব। তারপর যখন সি তে পৌঁছাবে, তখন আমরা স্টপ ওয়াচ বন্ধ করে দিব। তাহলে বি থেকে সি তে যেতে যতটুকু আমার টাইম লাগছে, দ্যাট ইজ দ্য এয়ার ফ্লো টাইম। সো সেই এয়ার ফ্লো টাইমটাকে বের করার পরে আমরা সেখান থেকে সেই রিলেশনশিপ ইকুয়েশন থেকে সিমেন্টের স্পেসিফিক সারফেস এরিয়া বের করব। এটুকু তো বুঝতে পারছো সবাই, না? আচ্ছা ম্যাডাম, ওই পারফোরেটেড সি থেকে ডিতে বলা হয়েছিল যে প্রিকশনের জন্য টাইমটাকে মেজার করা হয়, এই ব্যাপারটা বুঝতে পারি আমি তোমার কথা আমিও বুঝতে পারছি না ম্যাম। সি থেকে ডিতে ভিডিওতে বলা হয়েছিল যে সি থেকে ডিতে প্রিকশনের জন্য টাইমটা মেজার করা হয়, এই ব্যাপারটা বুঝতে পারি। এখন তো বুঝালাম, এখনো বুঝো নাই? জি ম্যাম, ডি থেকে সিটা বুঝেছি, কিন্তু সি থেকে ডিতে কেন করা হয় সেটা বুঝি। ভিডিও থেকে সি থেকে ডি বলা হয়েছে? আচ্ছা ভিডিওটা ছাড়িয়ে আমি দেখি। প্রিকশনের জন্য সি থেকে ডি মানে বলছিল যে একটা সেফটি মেজারের জন্য এই লাস্ট মার্কটা ছিল। সেফটির জন্য, সেফটির জন্য। কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিউরের জন্য ওভাবেই মাপা হয়। আমি ভিডিওটাতে দেখি তাহলে কি বলা হচ্ছে। ভিডিওটা আসছে না কেন? আমি যে দিচ্ছি হচ্ছে না কেন? এই টিমস নিয়ে তো মুসিবত হয়ে গেল। দেখা যাচ্ছে? জি ম্যাম। আওয়াজ শুনতে পাচ্ছি না। এই আওয়াজ আবার এখানে ইয়ে করে কেমনে রুপাইয়া? এই যে টিমস আমি এই জন্য নিতে চাই না, ভেজাইল্লা জিনিস। সাউন্ড অ্যাড ইয়ে করো, অপশন অন করে দাও। ম্যাম আপনার কি হেডফোন লাগানো?
হ্যাঁ হেডফোন লাগানো তো হেডফোন খুলে ম্যাডাম আওয়াজটা দিলে শোনা যাবে আর কি। এ কি সমস্যা, তাহলে আমি মাঝখানে বুঝবো কেমনে? ম্যাডাম ওই তখন এমনি একটু কথা বলবেন আর কি, জোরে জোরে আর কি। তো তোমরা স্পিকার নাই ডেস্কটপে? ম্যাম শেয়ার দেওয়ার সময় শেয়ার কম্পিউটার সাউন্ড দিলে শোনার কথা। তাই তো দেই জুমেতে, এখানে শেয়ার দেওয়ার সময় কেমনে আবার শেয়ার দেয়া কম্পিউটার সাউন্ড শেয়ার করব? কি মুসিবত! একটা ট্যাবে খোলা যায় ম্যাম, একটা ট্যাবে আসে অপশনটা বোধহয়, একটু চেক করুন। ট্যাব মানে কিসের ট্যাব? কার ট্যাব? ম্যাম না, যখন স্ক্রিন শেয়ার দেন তখন এটা ট্যাব ওপেন হয়, পপ আপ হয়। ওই পপ আপ ট্যাবে হচ্ছে উপরে একটা অপশন থাকে। ট্যাবের অপশন ইনক্লুড কম্পিউটার সাউন্ড। ও হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখি কত কি শেখার আছে বাকি না? এখন শুনতে পাচ্ছ? is essentially a U2 manometer. The cement cell containing the cement bed is actually placed here through which air flows and helps us determine its fineness. Other components of the apparatus are a permeability cell, a perforated disc, filter papers of medium porosity, as well as a plunger. So this is the permeability cell. It consists of a rigid cylinder with an inside diameter of 12.7 plus minus 0.10 millimeter. It is constructed of austenitic stainless steel. The cement is placed within this permeability cell. So what you're going to do is place this perforated metal disc, which is dimensional requirement of 30 to 40 holes, each of 1 millimeter diameter. It is placed within the permeability cell. Next comes the filter papers of medium porosity, having a mean pore diameter of 7 micrometer. It allows air to flow through it but doesn't allow the cement to fall. We have to make a cement bed of standard volume. So after the cement bed is placed within the permeability cell, we drop the plunger into the permeability cell. As you can see, it has made a sharp sound if the cement bed volume is not standard. However, if it is made standard, then the plunger will slowly fit into the permeability cell without making any sound. So this is a trial procedure. If the amount of cement is larger, then the permeability cell and the plunger will not fit properly. Calibration of bulk volume of compacted cement bed. অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে সিমেন্ট বেড, আমার কথা শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো তার মানে দেখা যাচ্ছে আমরা যেটা বলছিলাম যে আমরা যে সিমেন্ট বেড ভলিউম তৈরি করব, এই স্ক্রিন কি শেয়ার হচ্ছে? পাওয়ার পয়েন্টে না এখনো ভিডিওটাই দেখাচ্ছে? ভিডিও সিবতের মধ্যে পড়ছি টিমস নিয়ে আমি। এখানে দেখো তাহলে আমরা কি করব, এই যে বেড ভলিউমটা যে তৈরি করব সেটা জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সিমেন্ট ইউজ করতে হবে। এই স্ট্যান্ডার্ড সিমেন্টটা আসছে কোত্থেকে? এই ম্যানুফ্যাকচার থেকে। এই যে আমরা যে অ্যাপারেটাসটা ইউজ করছি সেটা যারা তৈরি করছে তারা এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সিমেন্ট স্যাম্পল দিয়ে দেয়, যার অলরেডি পোরোসিটি এবং স্পেসিফিক সারফেস এরিয়া আমরা জানি। তো যে কোনো সিমেন্টের মানে এই অ্যাপারেটাসের প্রথমেই আমার ওই যে তার সাথে যে সাপ্লাইড যে সেল ভলিউমটা আমার সেলটা আমার দেয়া আছে তার ভিতরে যে সিমেন্ট বেডটা, যেহেতু এটা একটা স্টিল মেটাল তো আমি তো দেখতে পাচ্ছি না ভলিউমটা, ফলে কি হচ্ছে এটার ভিতরে যে স্পেসিফিক যে ভলিউমটা আমি ফিল আপ করব উইথ সিমেন্ট, সেই ভলিউমটা আমাকে ক্যালিব্রেট করে বের করতে হবে। সেই ক্যালিব্রেশনের জন্য তার মানে কি আমার আগে থেকে একটা নোন ভ্যালু অফ সারফেস এরিয়া আছে এরকম একটা সিমেন্ট ইউজ করতে হবে, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড সিমেন্ট। তো সেইটাকে তখন আমরা এই যে বেড ভলিউমটা তখন এইটাকে দিয়ে ফিল আপ করি, অর্থাৎ ওই নোন সিমেন্টের একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে ফিল আপ করি, এবং ফিল আপটা ওই জিকটাকে যেটা ভিডিওতে বলো যে ট্রায়াল বেসিসে করতে হয়। প্রেজেন্টেশনটা মেবি শেয়ার হচ্ছে না, মুসিবতের কাজ। কি রে বাবা, এই জন্য আমি বললাম যে আমি ওইটাতে ক্লাস। এখন চেঞ্জ হইছে ম্যাম, এখন চেঞ্জ হইছে, সমস্যা নাই, এখন ঠিক আছে। কি চেঞ্জ হইছে? এখন কি দেখতেছো? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি। Determination of volume of cement bed using a standard cement ছবিটা আসছে? আচ্ছা, তো তাহলে দেখা যাচ্ছে যে এইটা যখন আমরা টেস্ট করব তখন এখানে আমাদেরকে
যে তোমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল এবং একটু পরে ভিডিওতেও দেখাবা যে ভলিউমটা বের করতে হয় ডিফারেন্সিয়েটিং টু ওয়েটস, দুইটা ওজনের পার্থক্য এবং একটা ডেনসিটি। এই ডাব্লিউএটা কি? ডাব্লিউএটা হচ্ছে মার্কারি দিয়ে যখন আমি পুরা সেলটাকে, মানে সেলেরটা এতখানি ভলিউম, তার ভিতরে নিচের একটা অংশ হচ্ছে বেড ভলিউম, তাই না? যেটা আমরা ট্রায়াল বেসিস, ওই যে প্লাঞ্জার ঢুকালে শব্দ হবে কি হবে না তার বেসিসে করি। তো প্রথমে যেটা করতে হয়, সিমেন্ট, কোন ধরনের সিমেন্ট আমি এখানে নিব না, পুরো সেলটাকে আমি কমপ্লিটলি মার্কারি দিয়ে ফিল আপ করবো। দেন পুরোটা যখন মার্কারি দিয়ে ফিল আপ করলাম, তাহলে সেই মার্কারির ওজনটা আমি নিলাম, সেলের ওজনকে টোটাল ওজন থেকে বাদ দিলে মার্কারির ওজন পাবো। এরপরে যেটা করতে হবে, এই মার্কারিটাকে আমি ঢেলে সরায় ফেলবো। দেন আমি ট্রায়াল বেসিসে সিমেন্টটাকে দিয়ে এই বেডটা ভরবো, ওই যেটা আমার যে আগের যে বেডটা যে এখানটায় ভরবো। দেন আমি বাকি উপরের যে অংশটা আছে সেটাকে আমি মার্কারি দিয়ে ফিল আপ করবো। অর্থাৎ ট্রায়াল বেসিসে মানে ওই যে ধরো সিমেন্ট নিলাম, প্লাঞ্জার ঢুকাইলাম, আওয়াজ হইলো, তার মানে আরো বেড খালি আছে। সিমেন্ট নিলাম, প্লাঞ্জারটা উপরে রয়ে গেল, তার মানে সিমেন্টের বেশি হয়ে গেছে। আবার কিছুটা সিমেন্ট বের করে ফেলে দিলাম। এইভাবে করে করে যখন দেখবো যে স্লোলি সিমেন্টের ভিতরে প্লাঞ্জারটা এঁটে যাচ্ছে ওই সেলের ভিতরে, তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার মোটামুটি আমার যে বেড ভলিউম বি সেটা সমপরিমাণ সিমেন্ট এখানে দেওয়া হয়েছে। দেন তার উপরে একটা ফিল্টার পেপার রেখে উপরের অংশটুকু আমি তখন মার্কারি দিয়ে ফিল আপ করবো। তাহলে আগের যে আমি যে পুরো সেলের মধ্যে যখন মার্কারি নিয়েছিলাম তার ওজন থেকে যদি উপরের এই মার্কারির ওজনটুকু বাদ দিই, ডাব্লিউবি কে বাদ দিই, তাহলে কি সিমেন্ট বেডের সমপরিমাণ মার্কারির ওজন পাবো, তাই না? বুঝেছো জিনিসটা? Yes, ma'am. জি ম্যাম। হ্যাঁ, সিমেন্ট বেডের সমপরিমাণ মার্কারির ওজনকে মার্কারি ডেনসিটি দিয়ে ভাগ দিব, তাহলে আমি আমার যে সেল বেডটা আমি সিমেন্ট দিয়ে ফিল আপ করছিলাম, যে সেল ভলিউমটা, সেটা আমি পেয়ে যাব। সো ডেনসিটি অফ মার্কারি তোমাদের বইতে দেওয়া আছে, এই টেবিলটা বা এই টেবিলটাও তোমরা ইউজ করতে পারো। এখানে তোমার ওয়াইড রেঞ্জ টেম্পারেচারে ডেনসিটি দিয়ে দেওয়া আছে। সো যখন আমরা সিমেন্ট বেড ভলিউম পেয়ে গেলাম, তখন আমরা আমাদের স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে টেস্টটা করতে পারি, সরি আমাদের টেস্ট স্যাম্পল দিয়ে তখন তার ফাইনেসটাকে বের করব। আচ্ছা, আমরা আবার ভিডিওটা শেয়ার করি। শেয়ার অপশন কই যে যায় আর কি যে হয়। এখন কি আসতেছে? বেরিয়ে আসছে। শুনতে পাচ্ছো? সাউন্ড নাই। ইয়েস ম্যাম। সাউন্ড আসছে? না ম্যাম, কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি না। ম্যাম সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না। ও প্রতিবার এটা অন করতে হবে, আমার কপাল। With a standard cement sample by the manufacturer. The standard cement sample has a known porosity of around 0.5 plus minus 0.005, which is within the standard limits. It also has a known density and a known surface area, which in turn will help us to determine the fineness of test sample. So before doing the fineness test of cement, we have to determine the calibrated standard cement bed volume. First, we need to place the two filter paper discs in the permeability cell. It is pressed down the edges using a rod having a diameter slightly smaller than that of the surface are flat on the filter. We have to do this until the filter papers are flat on the perforated metal disc. Now we need to fill the cell with mercury. Any air bubbles adhering to the wall of the cell must be removed. The interior of the cell should be protected by applying very thin film of light oil just prior to adding the mercury. A glass is flushed to the surface of the mercury অর্থাৎ আমরা পুরো সেলটাকে মার্কারিতে ফিল আপ to করে level দিলাম। the mercury with the top of the cell. No air bubble or void should exist between the mercury surface and the glass plate. Now we record the weight of it, and it's around 190.902 gram. The second step is to use a trial quantity of cement. At first, we're going to use 3.2 gram of cement. One of the filtered discs is removed from the cell, and cement is এখন কি করলাম আমরা? তাহলে প্রথমে মার্কারি পুরোটার ওজন নিয়ে সে মার্কারিটুকুকে আবার ঢেলে ফেলে দিলাম। এখন আমি যেটা আমার যে বেডটা, আমি জানি যে নিচের একটা অংশ সেটা বেডটা মানে সিমেন্ট বেড ভলিউম হবে, তাহলে আমি একটা সার্টেন অ্যামাউন্ট সিমেন্ট নিলাম, তারপরে এর উপরে প্লাঞ্চার দিয়ে দেখবো যে
প্লাঞ্জারটা After ঢুকছে it is being compacted, the plunger is slowly inserted into the cell. As you can see, for this trial quantity, the plunger doesn't fit into the cell তার মানে কি বেশি পরিমাণ and there's a সিমেন্ট নেওয়া gap হয়ে between গেছে them. So we cannot use this and we have to reduce the amount of cement to produce a standard bed. So we use the rod to remove some of the cement and reduce the total amount to 3 gram. তো যখন দেখা যাচ্ছে যে 3 গ্রাম সিমেন্ট নিয়েছি সেই অবস্থায় আমি একটা স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফুলফিল করে একটা সিমেন্ট বেড তৈরি করতে পারছি। এইটা হচ্ছে আমার সিমেন্টের আমাদের যে স্ট্যান্ডার্ড সিমেন্ট আছে সেটার জন্য লেগেছে। এই ব্লেন পারমিয়েবিলিটির সাথে যেই স্ট্যান্ডার্ড সিমেন্টটা দেওয়া হয়েছিল এইটা কিন্তু ফিক্সড ভ্যালু না। সো এটা আমাদেরকে কি করতে হবে, আমাদের সিমেন্টের জন্য একইভাবে ট্রায়াল বেসিসে বের করে নিতে হবে যে ওই ভলিউমটা তৈরি করতে, অর্থাৎ প্লাঞ্জারটা ঢুকালে আওয়াজও হবে না, আবার প্লাঞ্জারটা সহজে ঢুকেও যাবে না, আবার প্লাঞ্জারটা উপরে থেকেও যাবে না। সেইভাবে আমাদেরকে একটা বেড ভলিউম তৈরি করতে হবে। তখন বেড ভলিউমটা তৈরি করতে যতটুকু সিমেন্ট লাগবে সেইটা আমাদেরকে তখন আমাদের সিমেন্টের জন্য মেজার করে নিতে হবে। Now that we have reduced the trial quantity to 3 gram, we pour the cement into the permeability cell and we slowly insert the plunger into the permeability cell and see whether it fits or not. As you can see, the plunger here properly fits into the cell and hence we have a standard volume of the compacted cement bed. Using this reduced standard volume of cement, we take the mass and it's around 104 gram. Now into the unfilled space above the cement, অর্থাৎ এখন কিন্তু এটার ভিতরে অংশে সিমেন্ট আছে, একটা সার্টেন বেড ভলিউমে সিমেন্ট আছে, তার উপরে আমরা we fill it মার্কারি with ঢালছি। mercury. মাঝখানে একটা ফিল্টার পেপার অ্যাড করা হয়েছে। Remove any entrapped air and level of the top of the mercury as before using a glass plate. We take the weight of it and it's around 163.963 gram as seen. So the bulk volume occupied by this cement is around 1.99 centimeter cubed. আমাদের টেস্ট স্যাম্পল নিয়ে কাজ করব, তাই না? এইটুকু তো বুঝেছো, তাই না? The bed is firm and hard. We have a compacted bed of cement of standard volume. Now we take the weight of the cement along with the permeability cell, which is 104.1 gram. We apply stopcock grease around the permeability cell and অর্থাৎ কি করলাম, আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে প্লাঞ্জার দিয়ে চাপ দিয়ে দেখে নিলাম যে আমাদের যে ক্যালিব্রেটেড যে বেড ভলিউমটা আমরা যে প্রসিডিউরে বের করেছিলাম সেই একই প্রসিডিউরে আমাদের সিমেন্ট স্যাম্পল নিয়ে একইভাবে আমরা ফিল আপ করলাম এবং আমরা ধরে নিলাম যে এই সিমেন্টটা ওই স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে যতটুকু ভলিউম আমরা বের করেছি ততখানি অকুপাই করছে। সো তার মানে কি এখানে যেই পার্সন ওই ক্যালিব্রেশনটা করেছে সে একই পার্সনেরই উচিত এই টেস্টটা করা, কারণ এখানে যেহেতু তার আন্দাজের উপর ডিপেন্ড করছে যে জিনিসটা কতটুকু পিসে এবং তার স্কিলের উপর ডিপেন্ড করছে যে আমার প্লাঞ্জারটা আমি প্রপারলি ঢুকাচ্ছি কিনা, প্লাঞ্জারটার থাম প্রেসারটা বেশি হয়ে যাচ্ছে কিনা। সো এখানে কিন্তু প্রিসিশনটা অনেকখানি ডিপেন্ড করছে টেকনিশিয়ানের উপরে। and place it in the manometer. এটা চারিদিকে আমরা লিকুইড একটা অয়েল লাগিয়ে নিচ্ছি এবং এটাকে প্লেস করছি যাতে এটা প্রপারলি সেট মানে অ্যাটাচড হয় with that upper part of the manometer. Ensure an airtight connection. We use the pressure valve then to evacuate the air in the right arm of the manometer tube slowly. As you can see, the liquid level rises. When it rises to the top mark, we stop the pressure valve. Now the liquid level will gradually drop downwards due to airflow. এখন কি হচ্ছে, যেহেতু এখানে সিমেন্ট বেড আছে এর ভিতর দিয়ে এয়ার ফ্লো হবে এবং আমি এর ভিতর দিয়ে তখন এয়ার ফ্লোটাকে অ্যালাউ করছে এবং যখন এটা এই সেকেন্ড দাগে আসবে আমি স্টপ ওয়াচ অন করব এবং থার্ড দাগ পর্যন্ত রিডিং through the cement bed. When the bottom of the meniscus of the liquid reaches the second mark, we start the timer and gradually moves downwards due to airflow. When it will reach the third mark, hello ma'am, we'll stop the timer. বলো ম্যাম যেটা বলছিলাম যে ম্যাম আমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া ছিল যে এই যে এয়ার ফ্লো এর আগে যে আমার যে লিকুইডটা রাইজ করাতে হবে এটা হচ্ছে ম্যানুয়ালি পাম্প দিয়ে করাতে হবে, বাট ভিডিওতে ওইরকম কোনো কিছু বলা নেই। তো ম্যাম কে বলছে যে পাম্পার দিয়ে তো করলো, মানে ভিডিওতে বলার সময় বলছে যে দ্য লিকুইড জাস্ট রাইজ। Turn on the manometer tube slowly. As you can see, the liquid level rises. কি ধরে আছে না লোকটা? ইয়েস ম্যাম, ওই প্রেসার রিলিজ করতেছে। হ্যাঁ, তো তাহলে সেটা দিয়ে তো করছে, সেটা দিয়ে তো উঠানো হচ্ছে। আচ্ছা ওকে ম্যাম।
এখন বুঝেছো? When Yes, it ma'am. rises to the top mark, we stop the pressure valve at the timer and gradually moves downwards due to airflow. When it will reach the third mark, we'll stop the timer. The purpose for allowing the liquid to fall from the first mark to the second mark is to ensure a uniform rate of airflow. কি সেখানে কি বললো আমি তো এটা মিস The করলাম। third mark, we'll stop the timer. The purpose for allowing the liquid to fall from the first mark to the second mark is to ensure a uniform rate of airflow through the cement bed. And as for the fourth mark, it is basically used as a safety measure. হ্যাঁ, তো এখানে তো ভুল কিছু বলে নাই। এখানে বলা হচ্ছে যে প্রথম দাগ থেকে সেকেন্ড দাগ পর্যন্ত আমরা প্রথম দাগ পর্যন্ত তুলছি, তারপর সেই সময় স্টপ ওয়াচ অন করছি না। সেকেন্ড দাগ পর্যন্ত আসার পর অন করছি, কারণ আমার হাতে স্টপ ওয়াচ নিয়ে অন করতে করতে অনেক সময় লিকুইডটা নেমে যেতে পারে। ঠিক আছে, আর একটা সিমেন্ট বেড তৈরি করে সেটাকে ট্রায়াল এন্ড এরর বেসিসে সেট করার পরে সেটাতে যদি আমার রিডিং নিতে ভুল হয়, আবার আরেকটা বেড তৈরি করতে কিন্তু আরো অনেক বেশি আমার টাইম লাগবে। তো সেই জন্য কি করা হয় যে টপ মার্ক থেকে যে সেকেন্ড মার্কে আসা পর্যন্ত টাইমারটা আসলে আমি সেট করতে যে আমার অনেক সময় দেরি হয়ে যেতে পারে, সুইচ অন করতে দেরি হতে পারে, তো তার ভিতরে সে সেকেন্ড দাগে আসলে আমি রিডিং নিলাম। আবার একইভাবে ধরো থার্ড দাগে আস্তে আস্তে আমি স্টপ করতে পারি নাই, তখন আমি কি করতে পারি ফোর্থ দাগ পর্যন্ত রিডিং নিতে পারি। তাহলে প্রত্যেকবারের বেলায় আমাকে ওই ফোর্থ দাগ পর্যন্ত রিডিং নিতে হবে। সো ফোর্থ মার্ক আর টপ মার্ক যেটা, এই দুটো আসলে আমার সেফটির জন্য দেয়া হয়েছে, তাই না, যাতে করে আমি প্রিসাইসলি রিডিংটা নিতে পারি। সো ইউজুয়ালি আমরা যখন সবকিছু ওকে থাকে আমরা সেকেন্ড টু থার্ড মার্কের রিডিংটাই নিই এবং তোমরা ওইটাই ধরবা। ঠিক আছে, বুঝেছো সবাই? Based on the trial, the time for the airflow through the test sample is 1 minute 56 seconds. We have the time of airflow for the test sample as well as the standard sample with sample. তো এইটুকু তো তোমরা বুঝছো নাকি? দেখলা যে আমি আমার সিমেন্টের জন্য ফাইননেস বা স্পেসিফিক সারফেস বের করব, that is related with a number of parameters, যার মধ্যে কি কে আছে, স্ট্যান্ডার্ড যে সিমেন্ট দিয়ে আমি টেস্ট করে বেড ভলিউম বের করেছিলাম তার স্পেসিফিক সারফেস এরিয়া, তার ডেনসিটি, তার পোরোসিটি, সেই সময় যখন আমি স্ট্যান্ডার্ডাইজ করেছিলাম সেই সময়ের বাতাসের ভিসকোসিটি, দেন আমি যে সিমেন্ট দিয়ে টেস্ট করছি সেই সিমেন্টের পোরোসিটি, সেই সিমেন্টের ভিসকোসিটি, এরকম বিভিন্ন প্যারামিটারস এখানে আসছে। অর্থাৎ এখানে দেখো পুরো ইকুয়েশনটার মধ্যে কতগুলো টার্মস আছে। টি হচ্ছে এয়ার ফ্লো টাইম, আমার সিমেন্টের জন্য টিএস হচ্ছে এয়ার ফ্লো টাইম স্ট্যান্ডার্ড সিমেন্টের জন্য। অর্থাৎ আমি যখন এই স্যাম্পলটাকে দিয়ে স্ট্যান্ডার্ড সিমেন্টকে দিয়ে টেস্ট করেছিল ম্যানুফ্যাকচারাররা, তখন সেই স্ট্যান্ডার্ড সিমেন্টের জন্য কতটুকু এয়ার ফ্লো টাইম তাদের লেগেছিল সেই টাইমটা, সেই সিমেন্টের ডেনসিটি কতটুকু ছিল সেটা, সেই সময় টেম্পারেচার কত ছিল তার বেসিসে তার ভিসকোসিটি কত ছিল, এই সমস্ত কিছু রিলেশনশিপ থেকে এই ইকুয়েশনটা ডেভেলপ হচ্ছে। তো দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে কিছু অ্যাজাম্পশনের বেসিসে ম্যাম এটা কথা বলবো এখানে। বলো ম্যাম, আমাদের ল্যাব ম্যানুয়াল যে দেওয়া হয়েছিল ম্যাম, সেখানে ম্যাম এই ইকুয়েশনে আমাদের এই যে ভিসকাসিটি যেটা ম্যাম, এই ভিসকাসিটিটা ছিল না। আল্লাহ বাবা, তুমি একটু ধৈর্য ধরো, আমাকে শেষ করতে দাও লেকচারটা। আচ্ছা ম্যাম, ওকে। আগে কথা বলতে থাকে এক একজন, এত অস্থির এরা। লেকচারটা শেষ করতে দাও, তারপর কোশ্চেন করো, দেখো আমি বুঝাই কি করে এগুলো গেল। উফ। সো কিছু অ্যাজাম্পশনের বেসিসে এখান থেকে আমরা কিছু টার্মসকে কিছু ইয়েকে মানে কমিয়ে দিতে পারি। যেমন একটা অ্যাজাম্পশন হচ্ছে যে এখানে আমরা যদি ধরি যে যেই টেম্পারেচারে আমি স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে এয়ার ফ্লো টেস্ট করেছিলাম, ম্যাম ও যেটা বলছে, যেটা বলার ট্রাই করতেছে সেটা হচ্ছে ম্যাম যে ওই ভিসকোসিটিটা আমাদের ম্যানুয়ালে ছিল। আরে বাবা, আমি কি আসতে দাও না, তুমি এত কথা বলতেছো কেন? আই রুবাইয়া, সবাইকে মিউট করো, কাউকে অ্যালাউ করবে না কথা বলা। আরে আমি বুঝাইতেই দিচ্ছি না, তাদের কোশ্চেন শুরু হয়ে গেছে। আমি দেখো কি বলি, ওই পেজ পর্যন্ত আমাকে যেতে দাও। মাই গড। তো যেখানে আমরা যদি অ্যাজিউম করি যে যেই টেম্পারেচারে এই এয়ার পারমিয়েবিলিটি অ্যাপারেটাসটা স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে টেস্ট করা হয়েছিল, সেই সময় যে টেম্পারেচার এবং আমার স্যাম্পলকে যখন আমি টেস্ট করছি সেই সময় টেম্পারেচারের ভ্যারিয়েশন উইদিন
3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে এবং আমি যদি আরো অ্যাজিউম করি যে আমার এই সিমেন্ট যেটাকে আমি টেস্ট করছি দ্যাট ইজ এ পোর্টল্যান্ড সিমেন্ট, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ডেনসিটি দুইটা ইকুয়াল এবং যেহেতু টেম্পারেচার ভ্যারিয়েশন আমার টেস্ট স্যাম্পলের এবং যেই সময়ে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল দিয়ে টেস্ট করা হয়েছিল তাদের ভ্যারিয়েশন +- 3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। ধরো আমি ধরলাম যে আজকে আমাদের টেম্পারেচার 29 ডিগ্রি, তাহলে অ্যাজিউম করে নিতে পারি যে আমরা অ্যাজিউম করছি যে টেস্ট যখন ওই স্ট্যান্ডার্ড সিমেন্টে যখন ম্যানুফ্যাকচারাররা তার এয়ারফ্লো বের করেছিল সেই সময়ের টেম্পারেচারও 26 থেকে 32 ডিগ্রির মধ্যে ছিল, তাহলে আমরা এই ভিসকোসিটি টার্মসটাকেও বাদ দিতে পারি। দেন আমার এই ফর্মুলাটাকে সিম্পলিফাই এই ফর্মে আমি নিয়ে আসতে পারছি। শান্তি হয়েছে তোমাদের? পাইছো? তোমাদের বইয়ের ফর্মুলা পাইছো? Yes, ma'am. হ্যাঁ, সবসময় আগে আমাকে বললে শেষ করতে দিবা, তারপরে কথা বলবা। সো তার মানে এই ফর্মুলার অ্যাসাম্পশন কি কি? এই দুইটা, ঠিক আছে? সো এই দুটা এটা ইম্পর্টেন্ট যে কোন বেসিসে আমরা ওই ফর্মুলা থেকে এই ফর্মুলায় আসছি। তো তাহলে এখন আমার এখানে নোন কি কি? আমাদের নোন ভ্যালু হচ্ছে গিয়ে তোমাদেরকে আমরা যে ইকুয়েশন দিব ল্যাবে, সেই ইকুয়েশনে তোমাদের জন্য আমরা এই ভ্যালুগুলো দিয়ে দিব, স্ট্যান্ডার্ড সিমেন্টের এই ভ্যালুগুলো, ঠিক আছে? ডেনসিটি অফ দ্য সিমেন্ট আমরা দুইটার জন্য সেম জানি, ভলিউম অফ দ্য ক্যালিব্রেটেড ভলিউম তোমাদের বের করতে হচ্ছে না, এই ভলিউম তোমাদেরকে আমরা দিয়ে দিব। এখানে আমি যে ডাটা ইউজ করছি তোমাদের কিন্তু আলাদা আলাদা ডাটা, এটা আমি জাস্ট ক্যালকুলেশন দেখানোর জন্য দেখাচ্ছি। সো তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাগ ভলিউম এখানে একটা আমি দিয়ে দিচ্ছি, আমরা এই জিনিস ডেনসিটি অফ দ্য স্ট্যান্ডার্ড সিমেন্ট জানি, পোরোসিটি জানি, স্পেসিফিক সারফেস এরিয়া জানি এবং তার জন্য কতটুকু টাইম লেগেছিল, অর্থাৎ স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে ওই সিমেন্ট বেডের রেসপেক্টে স্ট্যান্ডার্ড সিমেন্ট বেডের রেসপেক্টে যেই এয়ারফ্লো আমি বের করেছিলাম সেটাও দিয়ে দেয়া আছে। দেন আমরা কি করব, ল্যাবে আমরা ক্যালকুলেশন করে কি কি বের করেছি, একটু আগে যে ভিডিওটা দেখালাম সেখানে আমরা কি বের করেছি, আমার সিমেন্টের জন্য এয়ারফ্লো টাইম বের করেছি, তাই না? Yes, ma'am. এয়ারফ্লো টাইম বের করেছি এবং কি বের করেছি, সিমেন্ট বেড ভলিউমের সিমেন্ট কতটুকু লাগছে তার ওজন, তাই না? আমার এখানে কি লেগেছিল, 3 গ্রামের মতো বোধহয় লেগেছিল, দেখালো যে ভিডিওটা দেখালাম সেটা আমাদের ওই ভিডিওর জন্য। অর্থাৎ আমি যে সিমেন্টটা দিয়ে সেলটা তৈরি ক্যালিব্রেটেড ভলিউম পর্যন্ত ফিল আপ করেছি, কতটুকু সিমেন্ট লেগেছিল সেই সিমেন্টের ওজন, এবং আর বের করেছি কি ম্যানোমিটারের মধ্যে দিয়ে এয়ার ফ্লো টাইম, অর্থাৎ সেলের বেড সিমেন্ট বেডের ভিতর দিয়ে এয়ার ফ্লো টাইম, ঠিক আছে? এই দুটো বের করেছি, তাই না? ল্যাবে কি বের করেছি আবার বলতেছি আমি, ল্যাবে আমরা কি কি বের করেছি, সিমেন্ট বেডের সিমেন্টের ওজন এবং ওই সিমেন্ট বেড দিয়ে এয়ার ফ্লো হতে কতটুকু সময় লাগলো। সাধারণত নিয়ম হচ্ছে 3 বার বের করে 3 বারের অ্যাভারেজ নিতে হয়। তোমাদেরকে সম্ভবত দুটো ডাটা দেওয়া হবে, অর্থাৎ তোমরা দুটো এয়ার ফ্লো টাইম পাবে, সেই দুটোর অ্যাভারেজ করে অ্যাভারেজ টাইম ইউজ করবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা তাহলে ওয়েট বের করব, W2 থেকে W1 বাদ দিয়ে, পোরোসিটি জানি, ভলিউম জানি। তাহলে এই যে ইকুয়েশনটা মনে আছে, পোরোসিটির সাথে ভলিউম এবং ওয়েটের রিলেশনটা একটু আগে যেটা ব্যাখ্যা করেছিলাম, সেখানে আমরা তাহলে এখানে আমাদের আননোন কোনটা, ডব্লিউ বের করব। W তো এখন তোমার নোন, W আননোন, এই ইকুয়েশন আননোন কোনটা, পোরোসিটি। আমার সিমেন্টের পোরোসিটি, অর্থাৎ আমার সিমেন্টের পোরোসিটি আমি এখান থেকে বের করব, ঠিক আছে? তাহলে আমি আমার সিমেন্টের পোরোসিটিও জানি, এয়ার ফ্লো টাইম তো আগে বের করলামই, তাহলে এখন এই ইকুয়েশনে আমার সমস্ত ভ্যালু জানা আছে। সো তাহলে এই ইকুয়েশনে এই ভ্যালুগুলা, এবং আমরা বিটা কি বলা হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট, রিলেশনশিপ কনস্ট্যান্ট, যেটা আমরা পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 0.9 ধরবো, তোমরাও এটাকে বাই ডিফল্ট 0.9 ধরবে, বিএস দুইটার জন্য সেম হবে। সো সেখানে আমরা বি এর ভ্যালু বসাই দিলাম। তাহলে এখন দেখো এইখানে আমরা বের করেছি কি কি আমাদের ল্যাবে, এই পোরোসিটি আর এয়ার ফ্লো, এই যে বাদ বাকি জিনিসগুলা, এগুলা ফর এ স্পেসিফিক অ্যাপারেটাস কি ওই স্ট্যান্ডার্ড সিমেন্ট দিয়ে যতক্ষণ আমি করছি, এই ভ্যালুগুলা কি নোন এবং ফিক্সড,
তাই না? শুধু ভ্যারি করবে কি, আমার সিমেন্ট যখন ভ্যারি করবো আমার টেস্ট সিমেন্ট স্যাম্পলের সাথে সাথে এই সিমেন্টের পোরোসিটি, সিমেন্টের এয়ার ফ্লো টাইমটা ভ্যারি করবে। তাহলে এগুলাকে যদি আমি একটা কনস্ট্যান্ট হিসাবে চিন্তা করি ওই ব্লেন এয়ার পারমিবিলিটি অ্যাপারেটাসের জন্য, তাহলে জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না? পারি Yes, নাকি ma'am. পারি না? পারি। ওকে, তাহলে আমার যতবার আমি ট্রায়াল দিব, আমি যদি এম এর ভ্যালুটা বের করে ফেলি ইউজিং দিস ভ্যালুস, তাহলে আমার প্রত্যেকবারের জন্য প্রত্যেকটা বেডের জন্য ডাব্লিউটা চেঞ্জ হচ্ছে, ডাব্লিউ চেঞ্জ হলে পোরোসিটি চেঞ্জ হচ্ছে এবং এয়ার ফ্লো টাইম চেঞ্জ হচ্ছে। তো সেই ভ্যালুগুলো বসিয়ে দিলে ইকুয়েশন থেকে আমি আমার সিমেন্টের জন্য সারফেস এরিয়া বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে আমরা যে সারফেস এরিয়াটা বের করছি, এখানে আমি যে ইকুয়েশনে দেখেছি এটা কিন্তু মিটার স্কয়ার পার কেজিতে দেখিয়েছি। তোমাদের ভ্যালুগুলো যেগুলো মিটার সেন্টিমিটার স্কয়ার পার গ্রামে দেওয়া আছে তাকে 10 দিয়ে ভাগ দিলে মিটার স্কয়ার পার কেজিতে ভ্যালু পেয়ে যাবে। সো ইকুয়েশন ইউজ করে আমরা এভাবে আমরা তোমাদের যে ডাটা দেয়া থাকবে তার জন্য তোমরা এইভাবে এম এর ভ্যালুটা বের করবে।